everyone, welcome back once again in this beautiful video. আমরা কিছুক্ষণ আগে যেমনটা দেখছিলাম আমরা যে জায়গায় আছি আমি কিছু বলবো না, যিনি আমার সাথে আছেন তার কাছ থেকে আমরা সবকিছু শোনার চেষ্টা করব এবং আমরা কিন্তু এই মুহূর্তে একেবারে সেই মুঘল সাম্রাজ্যে চলে এসেছি, সেই পুরনো স্থাপত্য। আপনারা সকলেই জানেন যিনি 12 ভূঁইয়াদের একজন ছিলেন বা একজন বাংলা নেতা ছিলেন ঈশা খাঁ। আমরা সেখানে এসেছি এবং আমরা লাকিলি আমরা একজনকে পেয়েছি যিনি ঈশা খাঁর বংশোদ্ভূত। তার কাছ থেকে সবকিছু জানবো, একটু ছোট করে বিস্তারিত জানার চেষ্টা করব যে তিনি এখানে কতদিন যাবত তিনি এখানে আছেন এবং এই যে স্থাপত্য আছে বাংলা একেবারে সেই পুরনো স্থাপত্য, এই স্থাপত্য সম্পর্কে জানার চেষ্টা করবো এবং তার পরিচয় নেব। সো আপনাকে আবার স্বাগত জানাচ্ছি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাদেরকে ধন্যবাদ। সো আপনি যদি একটু বলতেন আপনার নাম এবং আপনার পরিচয়। যে আমার নাম হলো দেওয়ান জামাল দাদকা। আমি একটু যদি হেঁটে আপনার দিকে যাই। আমার নাম দেওয়ান জামাল দাদকা, আমি ঈশা খাঁর 15তম বংশধর। এটা ঈশা খাঁর দ্বিতীয় রাজধানী। এইখানে উনি 1581 খ্রিস্টাব্দে এখানে আসছিলেন। তার আগে উনি নারায়ণগঞ্জে পানাম সিটিতে উনার প্রথম রাজধানী ছিল। পরে আপনার উনার যে মোগলদের আক্রমণার্থে উনি ওই সোনারঘাটে তার নিরাপদ ছিল না বিদায় উনি বাটি বাংলার দিকে চলে আসছিল। আসার পরে এখানে আসার আগে এখানে এক রাজা ছিল, রাজা লক্ষণ হাজরা। উনাকে সংবাদ দিল যে তুমি যুদ্ধের জন্য প্রস্তুত হও না, জায়গা খালি করো। পরে ঈশা খাঁর বয়ে এই রাজা লক্ষণ হাজরা ওই দিক দিয়ে নরসন্দা নদীর সাথে সংযোগে পরিকার সাথে একটা সংযোগ করে খাল খনন করে ওই দিক দিয়ে উনি পালায়ন করার পরে ঈশা খাঁর সৈন্য সমর্থনে এখানে উনি তাবু করেন। তাবু করার পরে কিছুদিন পরে এই পাকুন্দিয়া থানায় 11 সিন্ধুর একটা যুদ্ধ স্থান করে সম্রাট আকবরের যে প্রধান সেনাপতি মানসিংহ ছিল উনার সাথে যুদ্ধ করার পরে একাধারে 3 দিন যুদ্ধ হওয়ার পরে মানসিংহের তরবারি ঈশা খাঁ ভাঙিয়ে দেয়। ভাঙিয়ে দেওয়ার পরে এই ঈশা খাঁ বলে যে আমি নিয়র্সের সাথে আমি যুদ্ধ করবো। আর ঈশা খাঁ একটা হর্ষ দিল, তরবারি দিল মানসিংহের, যে আমরা দুজন যুদ্ধের ভিতরে জয় পরাজয় হয়। পরে মানসিংহ বললো যে না, আপনার সাথে আর যুদ্ধ চলে না, আপনি একজন মহৎ ব্যক্তি বা বীর পুরুষ, আপনার সাথে আর যুদ্ধ চলে না। পরে ওনারা দুজনে বন্ধুত্ব স্থাপন করার পরে সম্রাট আকবরের দরবারে দিল্লিতে ঈশা খাঁকে ইনভাইট করে নিয়ে যাওয়ার পরে এখানে একটা নবরত্ন সভা হয়। সেই সভায় এই বাংলার স্বাধীন করে 12 ভূঁইয়ার সুলতান প্রধান বানায় দিয়া এই ঈশা খাঁকে বাংলাদেশে পাঠিয়ে দিল। এর মধ্যে ভারত, চিত্তুর, কুচবিহার, লাকসাম, উড়িষ্যা সহ বাংলাদেশ পুরোটাই ঈশা খাঁর দায়িত্বে উনি রাজ্য পরিচালনা করার পরে উনি সোনারগাঁ রাজধানী স্থানান্তর করে এখানে দ্বিতীয় রাজধানী করার পরে উনি 17-18 বছর এলাকায় তাকে রাজ্য পরিচালনা করার পরে উনার একটা বাংলা বাড়ি ছিল গাজীপুর ডিস্ট্রিক্ট কালীগঞ্জ থানা বক্তারপুরে। এখানে কিছুদিন থাকা অবস্থায় পরে উনি অসুস্থ হয়ে যাওয়ার পরে হেকিমি চিকিৎসাধীন থাকা অবস্থায় পরে উনি মারা যাওয়ার পর উনার মরদেহ ওই জায়গায় সমাধি করা হয়। পরে উনার ছেলে মুসা খাঁ মোহাম্মদ খাঁ রাজ্যের বার বুঝে নেয়। উনারা চালানের ভিতর দিয়ে ব্রিটিশ জমিদারি নষ্ট করে দেওয়ার পরে যে মুসা খাঁ আপনার ঢাকা যে বাগে মুসা খাঁ নামে একটা রাজ্য পরিচালনা করার জন্য উনার বাড়িঘর নির্মাণ করছিল। ওইটা এখন দেওয়ানবাগি দখল করছে। আর উনার মুসা খাঁর কবরটা ঢাকা কার্জন হলের পাশে আছে, একটা মসজিদ আছে। আর মোহাম্মদ খাঁ এলাকা থেকে এই বাড়িতে থেকে তারপর পরে উনার সমাধি আমাদের ঈশা খাঁর দরবার হলের সামনে একটা কবরস্থান আছে, এখানে সমাহিত করা হয়। পরে উনার জেনারেশন বাই জেনারেশন আমরা এখন এই 15 জেনারেশন পর্যন্ত ট্যাগটাইছে। আমাদের ছেলে মেয়েরা যারা আছে এরা 16তম। এটা ঈশা খাঁর এই অন্দরমহল ছিল। এটা এমন রাউন্ড করে 40 কোটি একটা বিল্ডিং ছিল, ধ্বংসাবশেষ 4-5টা রুম আছে। এখানে আমরা কোনো রকম বসবাস করতেছি, জীবনযাপন করতেছি। আর সামনে একটা দরবার হল, এটা পুরাটা নাই, আংশিক একটু আছে। এটা 2006 সালে আমার আব্বা প্রত্নতত্ত্ব অধিদপ্তরে একটা আবেদন করার পরে প্রত্নতত্ত্ব অধিদপ্তরে এটাকে এই পর্যটন করার জন্য এটা এই এলাকায় আমাদের এই ঈশা খাঁর বাড়ির চতুর্পাশে 9.5 একর জায়গা ওনারা একর করছে। একর করে অনেকে টাকা পয়সা ওনারা দিয়ে দিচ্ছে। আর হয়তো 1-2 জন আমাদের ফ্যামিলির মাঝে রয়ে গেছে পাওয়ার বাকি। ওনারা অলরেডি এই দরবার হলটা সংস্কার করছেন, খনন কাজ শুরু করছে। আস্তে আস্তে হয়তো আরো বাকি যে ওনাদের ইয়াতে আছে যে ওনারা যে কাজ করবে ঈশা খাঁর পর্যটন হিসাবে, এটা বাকিটা আস্তে আস্তে হয়তো করবে। আর ঈশা খাঁর এই যে সয় সম্পদ এই এলাকা আছে, এগুলা বিভিন্ন মানুষ বুক দখল করে বিভিন্ন ভাবে ওনারা জোর দখল করে খাইতেছে।
আমরা সরকারের খাজনা দিতেছি 27 একর, আমাদের দখলে আছে 5-6 একর, বাকিটা মানুষ বুক দখল করে খাইতেছে নামে বেনামে কাগজ তৈরি করে। আর ইশাকার যে দরবার হলের সামনে যে একটা পরীক্ষা, এই পরীক্ষাটা বিশাল একটা পরীক্ষা, 72% জায়গা এই পুরাটাই মানুষ বুক দখল করে খাইতেছে। এই পরীক্ষাটা যদি সরকার ইচ্ছা করে যে এই পরীক্ষাটা একটু সংস্কার করে এখানে দু একটা স্পিচ বোর্ড, কিছু বসার সাউনি, বিনোদনমূলক কিছু করে দেয়, বিরাট একটা রাজস্ব আয় উঠে আসবে, বা বাংলার মানুষ জানতে পারবে এটা ইশাকার দ্বিতীয় রাজধানী। এই পরীক্ষাটা যদি সংস্কার করে আসে তাহলে এই বাড়িটারও একটা ঐতিহ্য আবার নতুন করে ফিরে আসবে। খুব চমৎকার। আর পরবর্তী প্রজন্ম জানতে পারবো যে ইশাকা এই পরীক্ষা দিয়ে আইসা এই রাজমহলে বা এই অন্দরমহলে উনি প্রবেশ করতেন। আজকে এটা বিলুপ্তর পথে। আমাদের দাবি ইশাকার বংশধর হিসাবে এই বাংলার কাছে যে ইশাকার ঐতিহ্য সংরক্ষণ করে ইশাকার যা যা উনি ব্যবহার করতেন, আপনারা যদি এগুলা সংস্কার করে করেন, কারণ আমাদের সাধ্য নাই, আমাদের সব বিলীন হয়ে গেছে। আমরাও খুব নির্যাতিত নিপীড়িত এলাকায় খুব অবহেলিত অবস্থায় আছি। পাশাপাশি ইশাকার এই স্মৃতির সাথে আমরা জড়ায় আছি। ইশাকার বংশধর হিসাবে আমরা ইশাকার স্মৃতি আমাদেরকেও আপনারা সংরক্ষণ করেন, রক্ষা করেন। খুবই খুবই চমৎকার কিছু তথ্য শুনছিলাম, এবং তিনি আমাদেরকে জানাচ্ছিলেন তার কিছু পেছনের কিছু গল্প, যেগুলো আমাদের এখনো অজানা রয়েছে। আমরা তার কাছ থেকে আরো কিছু বিষয় জানবো। তিনি যেমনটা বলছিলেন, আমরা খুবই মর্মাহত এমন বিষয়গুলো শুনে। আমরা জানি যে বাংলার একেবারে সে আমাদের পূর্ণ ঐতিহ্য, এবং বাংলার যে ঐতিহ্য বহন করে আমরা এখন যে জায়গাটায় আছি, ইশাখার সেই স্থাপত্য, এবং তিনি ইশাখার বংশোদ্ভূত। কিন্তু তিনি পেছনে যে কথাগুলো তিনি বলছিলেন, এখনো অনেক জমি কিন্তু ইশাখার রয়ে গেছে, কিন্তু সেই জমি থেকে মাত্র খণ্ড কিছু জমি তিনি ভোগ করছেন। বাকি মানুষগুলো যুদ্ধ অবস্থি করে নির্যাতন শিকার তিনি হয়েছেন। তিনি যেমনটা বলছেন, এখন তিনি যেখানে আছেন এখানে তিনি মানুষের কাছ থেকে তেমন সাপোর্টও কিন্তু পাচ্ছেন না। বা আমরা যেটা বলতে পারি, বর্তমান সমাজ প্রেক্ষাপটে একটা জায়গায় থাকতে গেলে যে বিষয়গুলো আমাদের দরকার, অনেক সময় দেখা যায় আমরা দলবদ্ধভাবে থাকতে চাই, কিন্তু তার কথা শুনে যেটা মনে হচ্ছে, তিনি এত এত বড় মাপের একজন মানুষ হয়েও যেখানে একটা সর্বোচ্চ ঐতিহ্য তিনি বহন করে ধরে আছেন, সেই জায়গা থেকেও তিনি এখনো নির্যাতিত, যা বাংলার ইতিহাসে খুবই মর্মান্তিক একটি ঘটনা। এবং তিনি যেমনটা বলছিলেন যে তিনি মানুষের কাছ থেকে কোনো সাপোর্ট পাচ্ছেন না, এবং বেশ কিছু জায়গা আছে যেগুলো মানুষ ভোগ করে খাচ্ছে। তা আমরা এই বিষয়গুলো অবশ্যই প্রত্যেকের দৃষ্টিকোণ থেকে আমরা এগুলো নজরদারি করব, এবং তার কাছে আর কিছু বিষয় জানার চেষ্টা করব। যেমনটা আমরা কিছুক্ষণ আগে দেখেছি যে আমাদের যে জঙ্গলবাড়ির দুর্গটা ছিল, সে দুর্গের সামনে কিন্তু একটা নতুন স্থাপত্য আমরা দেখতে পাচ্ছি, সেখানে খনন কাজ চলমান রয়েছে। তিনি যেমনটা খুবই দুঃখ বরাকান্ত মন নিয়ে তিনি প্রকাশ করছিলেন, তার কিছু চিত্র আমরা তুলে ধরার চেষ্টা করব। আপনি যেমনটা বলছিলেন যে মানুষ আপনাদেরকে নির্যাতনের শিকার, আপনি যেমনটা বলছিলেন, এবং অনেক জিনিস যেগুলো আপনাদের, কিন্তু সেগুলো আপনারা ভোগ করতে পারছেন না। মাত্র কয়েকটা রুম এখন সেখানে বিদ্যমান, আপনারা সেখানে থাকছেন। এই আপনি আপনার ব্যক্তিগত জীবনে এখন কি কি ধরনের সমস্যাগুলো আপনি আসলে ফেস করছেন? আমার ব্যক্তিগত সমস্যা, মনে করেন আমাদের যে সহায় সম্পত্তি ছিল, আমাদের আর্থিক সমস্যা খুবই সমস্যা। বা আমাদের যে আমরা তো আর এই উচ্চ শিক্ষায় শিক্ষিত হইতে পারছি না, বা কোনো চাকরি বাকরি নাই। আমাদের ব্যবসা বাণিজ্য নিয়ে আমরা টুকটাক করতেছি। আমরা 4 ভাইয়ের মধ্যে 3 ভাই শহরে ব্যবসা বাণিজ্য করে, আমি বাড়িতে আসি, এগুলা দেখশন করি। সামনে একটা ছোট্ট, এই যে সামনে একটা পুকুরটা দেখছেন, এই পুকুরটা আমাদের আয়ত্তে আছে, এটা নিয়ে আমরা চাষাবাদ করি, এটা দিয়ে আমাদের রিজিকের একটা উৎস আসে আর কি। আর এই এছাড়া আমাদের যে আমার যে কতটুকু যে বিশাল যে সয় সম্পত্তি বিভিন্ন মানুষ বুক দখল করে ওনারা বিলাসবহুল ভাবে চলতেছে বিভিন্ন ভাবে, এই সম্পত্তি তো আমাদের আমাদের পূর্বপুরুষ সিএস এর মালিক আমরা, আমাদের পূর্বপুরুষরা। একে আমাদের এখন এগুলা উদ্ধার করতে গেলে, বা মামলা আমাদের চলমান আছে, একটা বাটোয়ারা মামলা আমরা কোনো সুরাহা পাইতেছি না। বা এই সম্পত্তিগুলা যদি সরকারিভাবে আমাদেরকে উদ্ধার করে দেয়, বা সরকারি খাতেও যদি নিয়ে এই সরকার যদি একটা আরো এই পর্যটনের পাশাপাশি আরো কিছু বিনোদনের মূলক কিছু আরো কিছু করলে হয়তো এন থেকে যদি একটা রাজস্ব আয় আসে, আয়ের থেকে যদি আমাদেরকে 2 আনা পয়সাও একটা অংশ দিলে আমাদের পরিবার, আমরা যারা আছি, আমরা উপকৃত হব। খুবই খুবই চমৎকার একটা কথা তিনি বলছিলেন। আমরা এই ভিডিওর মাধ্যমে একটা বার্তা দিতে চাই। তিনি যেমনটা বলছিলেন, তার চাওয়ার পাওয়ার আসলে কিছু নেই। তিনি চাচ্ছেন
এই ঐতিহ্যটাকে ধরে রাখতে। এবং তিনি যেমনটা বলছিলেন, অনেক জমি যেগুলো মানুষ এখন ভোগ করে খাচ্ছে, তারা সঠিকভাবে এখনো পর্যন্ত জীবিকা নির্বাহ করতে পারছেন না। এই বিষয়টা আপনি অবশ্যই দেখবেন। এবং তিনি এমনটা বলেছেন, এই জায়গাটাকে যদি পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা যায়, যদি আমরা দেখেছি অনেক প্রতি বছরই প্রত্যেকটা অনুষ্ঠান, প্রত্যেকটা প্রোগ্রামে দেখা যায় অনেক মানুষ এখানে সমবেত হয়, কিন্তু প্রকৃত অর্থে যারা এগুলো মালিক বা যারা ভোগ করা কথা, তারা ভোগ করতে পারছেন না। এবং তিনি যেমনটা বলছিলেন, আপনি যদি সরকার কর্তৃপক্ষ এই জায়গাটাকে তাদের সান্নিধ্যে নিয়ে কোনো কাজ করতে পারেন এবং সেখান থেকে যদি কোনো রাজস্ব আয় হয়, তার থেকে যদি কিছু টাকা বা কোনো রাজস্ব তারা পেয়ে থাকেন, এতে করে তারা কিন্তু খুব উপকৃত হবেন। এবং তিনি খুবই দুঃখ ভরাক্রান্ত মনে কিন্তু প্রকাশ করেছেন তার পেছনের নির্যাতিত অংশ। আমরা যেটা বলতে পারি, একসময় যিনি রাজা ছিলেন, আজ তিনি ফকির। এই কথাটা খুবই মর্মান্তিক। যারা প্রকৃত অর্থেই সুবিধা ভোগ করা কথা, আজ তারা সমাজের সবচেয়ে নির্যাতিত ব্যক্তি। আমরা এই বাংলার ঐতিহ্যকে অবশ্যই শুধুমাত্র ধরে রাখবো না, এর পিছনের স্মৃতি এবং এর পিছনের ঘটনা আমরা জানার চেষ্টা করব। এবং তিনি আরো জানাচ্ছিলেন, বর্তমান তিনি যেভাবে তার জীবিকা নির্বাহ করছেন, অথচ আমরা যদি বলি যে একসময় যারা রাজা ছিলেন, তাদের বর্তমান অবস্থা যদি এমন হয়, পরবর্তী প্রজন্ম আমাদের কাছ থেকে কি শিক্ষা নেবে? এটি হচ্ছে তাদের কাছে প্রশ্ন। আমরা আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় তার কাছ থেকে জেনেছি। এখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ জায়গা আছে যেগুলো এখন মানুষ ভোগ করে খাচ্ছে, এবং এখানে প্রতি বছরে যে মানুষগুলো আসে, ইচ্ছে করলে কিন্তু সরকার তার সংস্পর্শে এগুলো ব্যবহার করে এর মাধ্যমে কিন্তু একটা বড় অঙ্কের জাতীয় রাজস্ব আয় কিন্তু তিনি গ্রহণ করতে পারবেন। এবং যিনি আছেন এই শাখার বংশোদ্ভূত, তিনিও কিন্তু এই কাজের মাধ্যমে এই ছোট্ট পরিসরেও কিন্তু তিনি একটা সুবিধা ভোগ করতে পারেন। তিনি যেমনটা বলছিলেন, তার যে সন্তান সন্ততি রয়েছে, তারও একটা ভালো জব বা চাকরি পাচ্ছে না। অথচ আমরা দেখেছি বাংলাদেশের অনেক জায়গায় আমরা দেখেছি যিনি সুবিধা ভোগ করা মতো নয়, তিনি কিন্তু বাংলাদেশের সর্বোচ্চ সুবিধা তিনি ভোগ করছেন। কিন্তু যিনি প্রকৃত অর্থে সুবিধা পাওয়ার কথা, তিনি কিন্তু এ থেকে এখনো বঞ্চিত। আমরা যদি পেছনের ঘটনা একটু রিসার্চ করে দেখি, তাহলে জাতি নিজের কাছেই কলঙ্কিত হবে। কেন আমরা এখনো পর্যন্ত বাংলা এত সুন্দর ঐতিহ্য তুলতে পারছি না পেছনের ঘটনাগুলো উন্মোচন করতে? আমরা কেন তুলে ধরতে পারছি না এমন রাজার মতো মানুষদের পেছনে নির্যাতিত গল্পের কথা? আজ আমরা 2025 সালে এসেও এই নতুন প্রজন্মের কাছে কি জবাব দিব, সেটা হচ্ছে আপনাদের কাছে প্রশ্ন। আপনার যদি আরো কোনো পেছনের ঘটনা যেগুলো আপনার কাছে এখনো মনে হয় খুবই কষ্টের এবং খুব, সেটা কি হতে পারে? যতটুকু আমরা আমাদের এই ঐতিহ্যটা ধরে রাখছি, যতটুকু আছে, ততটুকু যদি মানে দ্রুত গতিতে সরকার এটা একটা বাউন্ডারিতে পর্যটন কেন্দ্র ওনারা ঘোষণা করছে, এই কেন্দ্রটা বাস্তবায়ন করে নতুন গতিতে মানুষ আরো আশ্বস্ত হবে, আরো অনেক অগণিত মানুষ আসবে। সবে মাত্র খনন কাজ শুরু হয়েছে, এতে অনেক রেগুলার এটা যদি এই প্রত্যন্ত দপ্তরের মাধ্যমে সংস্কৃতি মন্ত্রণালয়ের আন্ডারে দ্রুত গতিতে বাজেট সংস্কার করে, বাজেট দিয়ে, আমি মনে করি আরো দ্রুত গতিতে এই এলাকায় ওটা উন্নয়ন হয়ে যাবে, বা এই এলাকার আশপাশ যারা আছে এরাও অনেক কর্মশালা সংস্থা হবে। আমি যথারীতি খুবই অবাক হচ্ছি ওনার কথাগুলো শুনে, যে ওনার সাথে চাওয়ার কিছু নেই। আসলে উনি আসলে কি চাচ্ছেন? আমি ওনার সাথে কথা বলে যথারীতি মুগ্ধ হচ্ছি এবং ভাবছি যে একটা মানুষ এত কেমন কেউ হতে পারে, যার কাছে সমস্ত কিছু থাকা সত্ত্বেও তিনি চাচ্ছেন না এই সবকিছু ভোগ করতে। তিনি চাচ্ছেন এই সবকিছুর যেন সঠিক একটা তত্ত্বাবধান হয়, এবং বাংলা যে ঐতিহ্য রয়েছে তা যেন মানুষের কাছে নতুন করে উন্মোচন করা হয়। এটাই হচ্ছে তার দাবি। এবং তিনি, আমরা যদি পেছন দিকে আবারও যাই তার নিজেদের জীবনের বা দিনগুলোর কথা, তাহলে আমি বলবো আমরা সত্যিকার অর্থেই জাতির কাছে প্রশ্নবিদ্ধ, এবং আমরা জানতে চাই কেন এখনো পর্যন্ত বাংলার এই ঐতিহ্য মানুষের কাছে, নতুন প্রজন্মের কাছে তুলে ধরা হচ্ছে না। আমরা জানতে চাই এত সুন্দর সংস্কৃতি থাকার পরও কেন তা সরকারের তত্ত্বাবধানে না হচ্ছে না? কেনই বা বাংলার সেই নেতা বারো ভূঁইয়াদের একজন শাখার বংশোদ্ভূতকে এখনো পর্যন্ত নির্যাতনের গল্প শোনাতে হচ্ছে? আমরা অবশ্যই পেছনে ফিরে দেখব পরবর্তী কোনো গল্প। আমাদের সাথে থাকুন।